আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পারফর্ম কেমন হবে? ইনফ্যাক্ট তারা কি উইন করবে? ওয়ান ম্যাচ হেরে গেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচটা হার দিয়ে শুরু হয়েছে, সো সেকেন্ড ম্যাচটা দে উইল বি এ কামব্যাক। বাংলাদেশ কি ম্যাচ উইন করবে, নাকি আরো একবার হারতে চলেছে দ্য ব্ল্যাক ক্যাপসের কাছে, মানে নিউজিল্যান্ড বি টিমের আগেনস্টে ক্রিকেট বাংলাদেশ? কেন এরকম বলছি দেখেন, আমার কাছে একটা আশঙ্কা আছে যে দ্বিতীয় ম্যাচটাতে আমরা 30 বা 35 রানে একটা দ্বিতীয় ম্যাচটা যদি আমরা হেরে যাই, 30 বা 35 রানে হারতে পারি, যেটা আমার কাছে মনে হচ্ছে। সো এবারে আপনি বলতে পারেন যে ভাই শুরুতেই কেন ম্যাচ হারার প্রসঙ্গ? সো প্রথম ম্যাচটাতে আমাদের ভুলটা কি ছিল, আমাদেরকে সেটা আগে দেখতে হবে। প্রথম ম্যাচের ভুল কি ছিল, যদি আমরা সেটা দেখতে পারি, ডমিনেট করতে পারি, সেকেন্ড ম্যাচটা 30 রান 35 রানে আমরা হারবো না, 50 রান 60 রান বা আরো বড় ব্যবধানে আমরা ম্যাচ উইন করবো, যেটা আমার কাছে মনে হয়। সো প্রথমত কিছু প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই, বাট আমি ক্রিকেট বিশ্লেষক বিল্লাল হোসেন, ঢাকা, বাংলাদেশ থেকে সবাইকে ওয়েলকাম করছি। যারা প্লে উইথ কমেন্ট্রি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবভিয়াসলি আমাদের পেজটার সঙ্গে থাকবেন। ইনফ্যাক্ট যারা ক্রিকেট লাভার্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবভিয়াসলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে আমাদের পাশেই থাকবেন। প্রথম প্রশ্ন যেটা করতে চাই, নাহিদ রানাকে পিএসএল থেকে আনার কি খুব একটা জরুরি ছিল? দেখেন, আপনারা স্লো রিশ মাঠে, মানে স্লো রিশ পিচে ম্যাচটা দিয়েছেন। স্লো রিশ পিচে যদি ম্যাচটা হয়, তাহলে নাহিদ রানা পিএসএল খেলছেন, প্রবলেমটা কি? সেই জায়গাটা আমাদের মোস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল ছিলেন। এবার আপনি বলতে পারেন যে ভাই মোস্তাফিজ ভাই তো ইনজুরি ছিলেন। স্লো রিশ পিচ মানে আমরা কি বুঝি? সেখানটায় স্পিনিং ট্র্যাপ বানানো হয়, স্লোয়ার বল যারা করেন তাদের জন্য সুবিধা থাকে। সো আমাদের রিপ্লেসমেন্ট হিসেবে তানভীর ইসলাম তো ছিলেন স্পিনার। সো তানভীর ইসলাম যদি খেলতেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আমাদের স্পিন ডিপার্টমেন্ট আরো শক্তিশালী হতো। ইউ ওয়াজ রাইট, 100% রাইট। সো সেইখানটায় পিএসএল থেকে নাহিদ রানাকে তুলে এনে 145 কেজ যিনি বোলিংটা করেন তাকে এনে তিনি যেই গতিতে বোলিং করেন, 145 গতি, সেইখানটায় আমরা স্লো রিশ পিচে তাকে দিয়েছি। এটা হচ্ছে এক নম্বর প্রবলেম, দ্য মেইন পয়েন্ট। দ্বিতীয় প্রবলেম, স্লো রিশ পিচে আমরা ম্যাচ উইন করেছি 2017 থেকে 2023 সাল পর্যন্ত। প্রচুর পরিমাণে আমরা ম্যাচ উইন করেছি মিরপুরের এই স্লো রিশ পিচে, কোনো ডাউট নাই, আপনি আমার কথাটা মিলিয়ে দেখবেন। এখন কেন উইন করেছি? প্রথম কারণ হচ্ছে কোয়ালিটি স্পিনার আমাদের টিমে ছিল, সেটা হচ্ছে সাকিব আল হাসান। দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি ব্যাটার আমাদের টিমে ছিল, সেটা হচ্ছে তামিম ইকবাল খান। তৃতীয় কথা হচ্ছে সেখানে মুশফিকুর রহিম, তিনি ছিলেন আমাদের টিমে। তিনি যে স্লক সুইপ গুলো করতেন, রিভার্স সুইপ গুলো করতেন, তিনি যে শট গুলো খেলতেন, হুইচ ইজ বিন ম্যাচ উইনিং, কোনো ডাউট নাই। এখন এগুলোর মিল আপনি খুঁজবেন, দেখেন কোয়ালিটি স্পিন বলতে সাকিব আল হাসানের যে অপশন গুলো আপনি একবার দেখে নিতে পারেন, তাহলে হয়তো আমার কথার সঙ্গে আপনি মিল পাবেন। তামিম ইকবাল খান, এবার আপনি বলতে পারেন যে ভাই তামিম ইকবাল খান তো স্লো ব্যাটিং করেন, তাড়াতাড়ি আউট হয়ে যান। আপনি দেখবেন স্লো রিশ পিচে তিনি যদি স্ট্রেট ড্রাইভ গুলো করেন, কাভার ড্রাইভ গুলো করেন, দৃষ্টি নন্দন এবং অনায়াসে ম্যাচ শেষ করে তিনি আসেন তামিম ইকবাল খান। এবং মুশফিকুর রহিমের প্রসঙ্গ বলছিলাম, স্লক সুইপ করেন, রিভার্স সুইপ করেন, স্কুপ শট খেলেন, প্রচুর বিজি ক্রিকেটার। সো এই তিনটা কোয়ালিটি প্লেয়ার আমাদের মাঝে বা আমাদের মধ্যে বা আমাদের টিমে বর্তমানে নাই। তাহলে আমরা কেন স্লো রিশ পিচ তৈরি করব? আমরা কেন স্লো রিশ পিচে খেলবো? আদারওয়াইজ আমাদের কাছে ব্যাকআপ অপশন আছে। ব্যাকআপ অপশনটা কি? দেখেন, নাহিদ রানা 145 কেজ বোলিং করেন। সো আমরা যদি স্পোর্টিং পিচ বানাই, আমরা যদি মানসম্মত পিচ বানাই, পেস বোলারদের জন্য যোগ্য পিচ বানাই, সেখানে নাহিদ রানার অ্যাবিলিটি আছে 6 থেকে 7টা উইকেট, 5টা উইকেট তিনি পাবেন, ম্যাচটাকে একাই শেষ করে দিবেন। অপোনেন্টের ব্যাটারদেরকে একা শেষ করে দেওয়ার অ্যাবিলিটি নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের রাখি। সো সেই জায়গা থেকে আমরা স্পিনিং ট্র্যাপ বানাচ্ছি, আমরা কন্ডিশনের জায়গায় কঠিন করে দিচ্ছি এবং আমাদের প্লেয়ারদের জন্য সেটা কঠিন হয়ে যাচ্ছে। এই কথাটার প্রুফ যদি আমরা কিছুটা প্রমাণ নিয়ে আলোচনা করি, প্রথমে অস্ট্রেলিয়ার আগেনস্টে বাংলাদেশ একটা টেস্ট ম্যাচ উইন করেছিল, ঐতিহাসিক, আপনার হয়তো মনে আছে। সেই ম্যাচটাতে বাংলাদেশ আর্লি 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসানের একটা পার্টনারশিপ ছিল, যে পার্টনারশিপকে আমি বলবো বাংলাদেশের ইতিহাসের সেরা পার্টনারশিপের মধ্যে একটা। অস্ট্রেলিয়ার আগেনস্টে তামিম সাকিবের পার্টনারশিপে ম্যাচ উইন করেছিল টিম টাইগার্স। শুধু তাই নয়, সাকিব আল হাসান তিনি যে বোলিংটা করেছেন আগেন্স্ট অস্ট্রেলিয়া, প্যাট কামিন্সের আগেনস্টে, লাভি শাইনের আগেনস্টে, স্টিভেন স্মিথের আগেনস্টে, আপনি একটু দেখে নেবেন। সো হয়তোবা আপনি আমার সঙ্গে একমত হবেন। তামিম ইকবাল খান যে স্ট্রেট ড্রাইভ গুলো খেলেছেন আগেন্স্ট অস্ট্রেলিয়া ইন দ্য টেস্ট ম্যাচ, ইন দ্য স্লো উইকেট, সো এগুলো একটু যদি আপনি খেয়াল করেন বা এই রেকর্ড গুলো দেখেন, হয়তোবা স্লো পিচ বানানোর, স্লো উইকেট বানানোর কোনো প্রয়োজন আছে বলে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না। সো সেই জায়গা থেকে মিসিং তামিম ইকবাল খান, মিসিং সাকিব আল হাসান, মিসিং মুশফিকুর রহিম, মিসিং কোয়ালিটি প্লেয়ার।
এখানে আরো একটা এক্সাম্পল যদি আমরা দিই, লিটন কুমার দাস যে বলটাতে আউট হয়েছেন, এলকেডি 46 রানে আউট হয়েছেন, সেই বলটা যদি মুশফিকুর রহিম খেলতেন 100-র মধ্যে 99% আমি আপনাকে বলছি সুইপ শট খেলতেন, 4 আদায় করতেন বা ছক্কা আদায় করতেন বা বিজি ক্রিকেটার সিঙ্গেল আদায় করতেন, বাট আউট হতেন না ওই ধরনের এলকেডি যেভাবে আউট হয়েছেন। এলকেডি মানে লিটন কুমার দাস তার রিসেন্টলি যদি আমরা দেখি স্ট্রেট ড্রাইভ করতে গিয়ে তিনি যে বলগুলোতে আউট হন, বাজে শট খেলতে গিয়ে আউট হন, সেই বলগুলো আদারওয়াইজ মুশফিকুর রহিম কতটা ভালোভাবে চমৎকার ভাবে নেগোশিয়েটটা করেন, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। দেখেন আফিফ হোসেন ধ্রুব 49 বল থেকে 27 রানের ইনিংস খেলেছেন, এটা আপনার কাছে ডাউট লাগতে পারে। মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন তিনি 14 বলে 6 রানের ইনিংস খেলেছেন, আপনার কাছে ডাউট লাগতে পারে। মেহেদী মিরাজ তার প্রসঙ্গ আলাদা, তিনি হাসান মিরাজ তার মেহেদী হাসান মিরাজ তার প্রসঙ্গ নিয়ে আমি বলছিলাম, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এক্সপিরিয়েন্সটা কোথায়, এটা একটা বড় প্রশ্ন। 10 ওভার বোলিং করে 54 রান কনসিড করছেন একটা স্পিনিং ট্র্যাপে, স্পিনিং কন্ডিশনে, এটা কি ম্যাচ চলে যাচ্ছে না? 100% ম্যাচটা চলে যাচ্ছে। আফিফ হোসেন ধ্রুব 49 বল আপনি ফেস করেন, আপনি 27 রান করেন। আফিফ হোসেন ধ্রুব আপনি যদি খেয়াল করেন, তিনি ফ্লিক শট খেলতে গিয়েছেন, স্ট্রেট ড্রাইভ করতে গিয়েছেন বা বড় শট খেলতে গিয়েছিলেন, হাফ বলি বলগুলো তার গ্লাভসে এসে লাগছিল। কেন লাগছিল? এই ধরনের স্লো রিশ উইকেটে বাংলাদেশের রিসেন্টলি ব্যাটাররা খেলতে পারে না, ওই ধরনের কোয়ালিটি তাদের নাই। সো এই জন্যই কিন্তু স্ট্রাগল করছিলেন ওখানে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজ, যেটা আমার কাছে আলটিমেটলি মনে হয় সাইফ হাসান তিনি ভালো করেছেন, বা তানজিদ তামিম, আরো একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, তানজিদ তামিম স্পোর্টিং উইকেটে কতটা ভালো খেলেন প্রুফ হিসাবে আপনাকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সম্বন্ধে বলতে পারি, আপনাকে আবুধাবি সম্বন্ধে বলতে পারি। দেখেন ওনার পারফরমেন্সটা কত চমৎকার, বাট সেই জায়গাটায় তিনি ফ্লপ করলেন। কেন করলেন? স্পিনিং ট্র্যাপ আপনি বানিয়েছেন, স্লোরিশ পিচ বানিয়েছেন, সেইখানে স্ট্রাগল করেছেন আমাদের বাংলাদেশি ব্যাটাররা। সো এইটা আমাদের একটা প্রবলেম, এটা আমাদের স্ট্রাগলের জায়গা, যেটা বারবার বলছি যে আগে আমাদের যে কোয়ালিটি ক্রিকেটার ছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, তারা আমাদের মধ্যে রিসেন্টলি অ্যাভেলেবেল নাই। সো अगेंस्ट পাকিস্তান লাস্ট সিরিজটার কথা যদি বলি, সো সেখানটায় স্পোর্টিং উইকেট ছিল, বাংলাদেশ কি চমৎকার ব্যাটিং করেছে, আপনি যদি একটু ফলো করেন তাদের ব্যাটিংটা আউটস্ট্যান্ডিং ছিল। নাহিদ রানার বোলিং চমৎকার ছিল, তাসকিন আহমেদের বোলিং চমৎকার ছিল। আমাদের দেশের ক্রিকেটাররা ভালো খেলুক, এটা কি আমরা চাই? আদৌ এটা আমরা চাই? সো এটা চাইলে তো আমাদেরকে ভালো উইকেট বানাতে হবে, সবার আগে উইকেটটা দরকার ভালো, না তাহলে আমাদেরকে নিউজিল্যান্ড বি টিমের আগেনস্টে হারতে হয় না। সো উইকেট ইজ দ্য মোস্ট প্রবলেম। সেকেন্ড ম্যাচে যদি এই ধরনের স্লোরিশ উইকেট বানানো হয়, আমি আপনাকে ভিডিও শুরুতে বলেছি 30 রান 35 রানে আমরা হেরে যাব, এর থেকে ব্যবধানটা বড়ও হতে পারে যদি এই ধরনের স্লোরিশ পিচে আমরা খেলি, কিংবা যদি স্পোর্টিং পিচে খেলি, ভালো পিচে খেলি। অবভিয়াসলি আপনি লিখে রাখেন বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা ম্যাচ উইন করবে। আমার কাছে যেটা মনে হয় আলটিমেটলি এক্স ফ্যাক্টর কারা হতে পারে সেটাও আপনাকে আমি চট করে জানাবো। নেক্সট ম্যাচের জন্য যদি স্পোর্টিং পিচ হয় তাহলে কিন্তু এক্স ফ্যাক্টর হবেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, আলটিমেটলি তাওহিদ হৃদয়, তারা এক্সপেক্টর হবেন। নিউজিল্যান্ডের জন্য ফক্স তিনি এক্সপেক্টর হবেন, হেনরি নিকলস এবং টম ল্যাথম স্মিথরা কিন্তু এক্সপেক্টর হতে যাচ্ছেন। বাট আমার কাছে মনে হয় যেটা আমরা এক্সপেক্ট করব, ভালো একটা উইকেট এক্সপেক্ট করব দ্বিতীয় ওডিআই ম্যাচটাতে। সো দ্বিতীয় ওডিআই ম্যাচটাতে যদি ভালো উইকেট পাই, অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট টিম ঘুরে দাঁড়াবে।